জীবন্ত ছবি। আমাদের বাড়ির সামনে এত লোক কেন? ওদের ফ্ল্যাটের পাশেই থাকতেন অনন্ত ঘোষ। তিনি তো কৌরবকে দেখে রেগে ফেটে পড়লেন। এই যে কৌরব, বলো তো এ কি তোমার কাণ্ড? আমি তো তোমাকে খুব দায়িত্ববান ছেলে বলেই জানতাম, অথচ তুমি তোমাদের বাড়ির ভিতরে কোনো এক বাচ্চাকে রেখে জানলা দরজা সব বন্ধ করে বেরিয়ে গেছো। কি বলছেন আপনি? আপনি তো জানেন আমাদের কেবল একটাই বাচ্চা, বান্টি। ওই তো দেখুন, ওর মায়ের কোলেই আছে। তাহলে সকাল থেকে তোমাদের বাড়ির মধ্যে কার বাচ্চা মাঝে মাঝে চিৎকার করে কাঁদছে? আমার বাড়ির ভিতরে বাচ্চা কাঁদছে? এই সময় অনেকে একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সকলেই দেখেছি সেই কান্না। আমি তো ভেবেছিলাম দরজা ভেঙেই ঢুকে যাব। ছোট্ট বাচ্চার কান্না কি এভাবে দেখা যায়? কি জানি কাঁদতে কাঁদতে বাচ্চাটা এতক্ষণে খিদের জ্বালায় মারা গেল কিনা। এর মধ্যে সত্যি আবার সেই কান্নার আওয়াজ শোনা গেল কৌরবের ফ্ল্যাটের ভেতর থেকে। পরিষ্কার এক শিশুর কান্নার সুর ভেসে আসছে। সকলে আবার স্তম্ভিত। কৌরবও যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে খুব নার্ভাস বলে মনে হচ্ছে। করবীও তাই। এরই মধ্যে করবী ফ্ল্যাটের চাবিটা অজয়ের হাতে তুলে দিয়ে বলে, তুমি দেখো তো অজয়, ব্যাপারটা কি? অন্যান্যরা সকলে তখন স্তব্ধ হয়ে কৌরব দত্তর ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে। পাড়ার ছেলে অজয় দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকলো। এখনো কিন্তু ফ্ল্যাটের ভেতরে কোনো এক ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আর সেই কান্নার সুর অনুসরণ করে অজয় সোজা কৌরবের বেডরুমে ঢুকে পড়ল। ঘরে ঢুকেই কৌরবকে চিৎকার করে ডাকতে থাকে, কৌরবদা, তাড়াতাড়ি আসুন, দেখুন এসে আপনার বেডরুমে দোলনায় কি ছোট মেয়ে বসে বসে কাঁদছে। কৌরব একা নয়, সবাই একসঙ্গে হুড়মুড় করে ঘরে ঢুকলো। সবাই দোলনার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি, কোথাও তো কিছুই নেই, খালি দোলনা, মৃদু মৃদু দোল খাচ্ছে। আর কোথাও কোনো কান্নার শব্দ নেই। অথচ সবাই কান্নার শব্দ শুনেছে। মেয়েটিকে সবাই দেখেনি, কেবল অজয়ই দেখেছে। করবী বান্টিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ভয় যেন সে ক্রমশ ছোট হয়ে যাচ্ছিল। নির্বাক অনেকেই চলে যেতে থাকে। কেউ কেউ আলাদা আলাদা হয়ে ছোট ছোট দলে এখানে ওখানে নানান সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করছে। এর মধ্যে করবী ধীরে ধীরে কৌরবের কাছে এসে বলে, দেখো, অন্য আলোচনা পরে হবে। তুমি আগে এক্ষুনি আজই দোলনাটা বিদায় করো। যে দোকান থেকে এনেছো সেই দোকানে ফেরত দিয়ে দাও। কিন্তু আজ একটা বিশেষ কাজে আমার খুব যাওয়ার দরকার ছিল। তোমাকে আমি যা বললাম আগে সেটা করো। যেদিন থেকেই এ বাড়িতে এই দোলনা ঢুকেছে সেদিন থেকেই যত অশান্তি আর ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। অজয়, তুমি ভাই তোমার দাদাকে একটু হেল্প করো, দোলনাটা খোলো, খুলে ওর গাড়িতে একটু তুলে দাও। কাজও তো তাই হলো। কৌরব তখনই দোলনাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কৌরব সোজা বাজারের সেই দোকানটিতে চলে এলো। এ কি, দোকান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে? কৌরব হতাশ হয়ে ফিরে আসছিল। ঠিক সেই সময় এক ভদ্রলোক কৌরবকে ডাকল, শুনুন শুনুন, কি ব্যাপার? আপনি কি কাউকে খুঁজছেন? না, মানে আমি এই ফার্নিচারের দোকানে এসেছিলাম, কিন্তু দোকান তো দেখছি বন্ধ। আজ শনিবার তো, তাই দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হয়। তা কি ব্যাপার আমাকে বলতে পারেন? আমি এই দোকানের একজন পার্টনার। কিন্তু আপনাকে তো আমি চিনলাম না।
কি করে দেখবেন? আমার দাদাই দোকানে বসেন, আমি অন্য ব্যবসা দেখি। বেশ কয়েকদিন দাদা অসুস্থ, তাই দোকানে আমাকে আসতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার যা সমস্যা তা আমাকে বলতে পারেন। না মানে একটা দোলনা আপনাদের দোকান থেকে কিনেছিলাম, আমার কাছে পাকা রসিদও আছে। এখন সেই দোলনাটা ফেরত দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে। কোথায় সেই দোলনা? এই তো আমার গাড়িতে। এ তো সেই সুন্দর দোলনাটা। আপনি একটা কাজ করুন, মালটা আমার গাড়িতেই তুলে দিন, আমি আজ ওটা বাড়িতেই নিয়ে যাব। কে আবার এখন দোকান খোলে? কৌরব ভদ্রলোকের নির্দেশ মতো তাই করল। কষ্ট হলেও দোলনাটি ভদ্রলোকের গাড়িতে তুলে দিল। ভদ্রলোকও সাহায্য করলেন। আচ্ছা, কত দাম দিয়েছিলেন? 900 টাকা। এই তো বিলও রয়েছে। না না, বিল দেখাতে হবে না, এই নিন আপনার 900 টাকা। আচ্ছা, আজ তবে চলি। এই বলে ভদ্রলোক গাড়ি নিয়ে চলে গেলেন। কৌরব বাড়ি ফিরবে। ঠিক সেই সময় এক ভদ্রলোক কৌরবকে ডাকেন। আরে দত্তবাবু, আপনি? এ কি, ইনি তো দোকানের মালিক। তা আপনি এখানে? আমি তো সেই দোলনাটা ফেরত করতে এসেছিলাম। তা আজ তো দোকান বন্ধ হয়ে গিয়েছে, তা কাল একবার। না না না, কাল তো রোববার বন্ধ, সোমবার না হয় দোলনাটা নিয়ে আসবেন, কেমন? কিন্তু আমার কাজ তো হয়ে গিয়েছে। মানে? কেন, আপনার ভাই তো একটু আগে দোলনাটা নিয়ে গেলেন। তিনি অবশ্য বলছিলেন আপনি খুব অসুস্থ, তাই দোকানে আসছেন না, কিন্তু এখন তো দেখছি। দাঁড়ান দাঁড়ান, আমার ভাই দোলনা ফেরত? আচ্ছা, লোকটি দেখতে কেমন বলুন তো? হ্যাঁ, দেখতে তো স্মার্ট, সুন্দর, মধ্যবয়সী একজন ভদ্রলোক। একখানা অ্যাম্বাসাডার ছিল। সাদা রঙের অ্যাম্বাসাডার? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তা আপনি দোলনাটা ফেরত দিলেন কেন বলুন তো? কৌরব সংক্ষেপে ঘটে যাওয়া সব ঘটনার কথা খুলে বলল। ভদ্রলোক সবকিছু শুনে বললেন, দোলনাটা আপনারা যখন নিচ্ছিলেন তখনই আমি আপনাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো কিছুতেই শুনতে আগ্রহী ছিলেন না। আর আমিও বুঝতে পারিনি ওদের দোলনাটার উপর এত লোভ। ওদের মেয়ের জন্য ছিল এত গভীর ভালোবাসা, বুঝলেন? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তাহলে কাকে দোলনাটা দিলাম? কেই বা আমাকে টাকাটা দিল? আপনার হাতে কিছু সময় থাকলে আসুন না, কোথাও বসা যাক। ঘটনাটা তাহলে আপনাকে আজ বলেই ফেলি, বুঝলেন? বেশ, তাই চলুন, ওই চায়ের দোকানটাতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। ওরা চায়ের দোকানে ঢুকে 2 কাপ কফির অর্ডার করলো। এইবারে বলতে শুরু করলেন। বুঝলেন, একদিন দুপুরে একা দোকানে বসেছিলাম। ঠিক সেই সময় একজন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা, দুজনেই স্বামী স্ত্রী, দুজনেরই খুব সুন্দর চেহারা, ওনারা এসে একটা ডিজাইন দিয়ে বললেন, পারবেন এমন একটা দোলনা করে দিতে? কেন পারবো না? না মানে অনেক দোকানেই ঘুরেছি, কিন্তু কেউ অর্ডারটা নেয়নি। বলছেন এমন ডিজাইন কাঠের উপরে করা বড়ই শক্ত। তবুও দোলনার অর্ডারটা আমি নিয়েছিলাম। এরপর ভদ্রলোক ও ভদ্রমহিলা মাঝে মাঝেই আসতেন, দেখে যেতেন আমার কাজ কেমন এগোচ্ছে। ওরা একটা সাদা অ্যাম্বাসাডারে আসতেন, দুজনেই খুব ভদ্র ছিলেন। পরে জেনেছিলাম ভদ্রলোকের নাম রাজীব ঘোষ। এরপর একদিন আমার কাজ শেষ হলো, ওনারাও এলেন, বললেন, কাল এসে আমরা দোলনাটা নিয়ে যাব।
শুধু তাই নয়, সঙ্গে করে আমাদের মেয়েকেও নিয়ে আসব। কারণ আপনারও একবার দেখা উচিত কার জন্য এই দোলনাটা করলাম। এ তো খুবই আনন্দের কথা। আমারও একবার খুব ইচ্ছে ছিল আপনাদের মেয়েকে দেখবার। অবশ্যই মানিককে কাল নিয়ে আসবেন। পরের দিন আমি দোলনা ডেলিভারি করার জন্য বসে আছি, কিন্তু না, সকাল গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে গেল, কিন্তু ওনারা এলেন না। ভাবলাম হয়তো কোনো কাজে আটকে গিয়েছেন বোধহয়। তাছাড়া ভদ্রলোক আসেন শহরতলি থেকে, আজ আসতে পারেনি, আগামী দিন নিশ্চয়ই আসবে। কিন্তু না, পরের দিনও এলেন না, তার পরের দিনও এলেন না। এবারে কেমন একটা দুশ্চিন্তা হলো, বুঝলেন। আমাকে রাজীববাবু ওনার টেলিফোন নাম্বারটা দিয়েছিলেন। পরের দিন সেই নম্বরে ফোন করলাম। এটা কি রাজীব ঘোষের বাড়ি? হ্যাঁ বলুন। আমি বউবাজারের এক ফার্নিচারের দোকান থেকে বলছি। রাজীববাবুর একটা দোলনা রেডি হয়ে পড়ে আছে, 3 দিন আগে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ওনারা তো এলেন না। আমি বাড়ির চাকর বলছি। আপনাকে আর কি বলবো বাবু, দাদা বাবু বৌদিমণি খুকুমণিকে নিয়ে সেদিন দোলনা আনতে বেরিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেদিন রাস্তায় অ্যাক্সিডেন্টে 3 জনেই মারা যান। ও দোলনা আর দরকার নেই বাবু আমাদের। আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফোনটা রেখে দিয়েছিলাম, আর সেই দিন থেকেই দোলনাটা আমার দোকানেই পড়েছিল। আর এই দোলনাটাই আপনারা সেদিন এসে নিয়ে গেলেন। তাহলে একটু আগে আপনার ভাইয়ের পরিচয় দিয়ে দোলনাটা নিয়ে গেলেন, উনি কে? আপনার বর্ণনা থেকে আমার মনে হয় রাজীব ঘোষ নিজেই এসেছিলেন। এই দোলনায় ওনার মেয়ে ছাড়া অন্য কেউ শোবে, সেটা হয়তো ওনার আত্মা সহ্য করতে পারছিল না। তাহলে আমাকে যে টাকাগুলো ফেরত করলেন ভদ্রলোক, সেই কথাটা কি করে সত্যি হয়? তার টাকাটা কি আপনি ভালো করে দেখেছিলেন? নিশ্চয়ই, এই তো ডান পকেটে টাকাগুলো রেখেছি। কিন্তু টাকাগুলো গেল কোথায়? আমি টাকাগুলো পরিষ্কার এই প্যান্টের পকেটেই রেখেছিলাম। না, টাকাগুলো তো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবই সম্ভব, কারণ আপনার টাকাটা ফেরত পাওয়াটাই তো অসম্ভব ব্যাপার। তাহলে দোলনাটা নিয়ে লোকটি গেল কি করে? সেখানেও নিশ্চয়ই কোনো না কোনো রহস্য রয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে। বাড়িতে এসব কথা আপনার স্ত্রীকে বলবেন না, কেমন? তাতে মানসিকভাবে দুর্বল হতে পারে। আচ্ছা চলুন, আপনাকে না হয় বাড়ি পর্যন্ত এগিয়েই দিচ্ছি। এই বলে ওরা এগোতে থাকে। কৌরবের গাড়ির কাছে এসে দেখে গাড়ির সামনে দোলনাটি ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে। কৌরব বিস্ময়ের সঙ্গে দোকান মালিকের দিকে তাকিয়ে বলে, দেখুন, এই সেই দোলনা। দেখুন, কে যেন ভেঙে দুমড়ে মুচড়ে ফেলে রেখে গিয়েছে। খুব ভালো হয়েছে কৌরববাবু। আর এই দোলনা নিয়ে কোনো ঘটনা ঘটবার কারণই থাকলো না। দোলনাটা তো সে নিজের হাতেই শেষ করে দিয়েছে। এবার আপনি শান্ত মনে বাড়ি যান। আপনার ছেলের জন্য আমি আর একটা নতুন দোলনা তৈরি করে দেব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই বলে কৌরব বাড়ির উদ্দেশ্যে গাড়ি ছাড়ল। কিন্তু সে কি করবিকে এত সব ঘটনার কথা খুলে বলবে? বন্ধুরা, আমাদের ভুতুড়ে দোলনা গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পে কৌরব করবিকে সব কথা খুলে বলবে কি? তোমাদের মতামত জানাবে কমেন্ট করে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্পে। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।